রামায়ণ আর মহাভারত, উম, এই দুটো নাম শুনলেই তো আমাদের মাথায় প্রাচীন ভারতের কথা আসে। হ্যাঁ, একদম তাই। কিন্তু ধরুন, যদি বলা হয় যে এই মহাকাব্যগুলো যখন বাংলায় প্রথম অনুবাদ করা হয়েছিল, তখন অনুবাদকেরা এর মধ্যে নিজেদের বানানো অসংখ্য নতুন গল্প, চরিত্র আর ঘটনা ঢুকিয়ে দিয়েছিলেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সাধারণ মানুষ সেই নতুন গল্পগুলোকেই আসল মহাকাব্য বলে যুগ যুগ ধরে বিশ্বাস করে এসেছে। ঠিক, মানে অনুবাদ বলতে তো আমরা সাধারণত বুঝি একটা বিদেশি ভাষার বইকে আক্ষরিক অর্থে রূপান্তর করা। মূল কাঠামোটা একদম এক থাকবে, শুধু শব্দগুলো বদলে যাবে। অনেকটা ওই ফটোকপি করার মতো, তাই না? শুধু কালির রংটা হয়তো আলাদা। একদম। কিন্তু আজকের এই গভীর আলোচনায় আমরা এমন এক জগতে প্রবেশ করতে যাচ্ছি যেখানে অনুবাদের এই চেনা ব্যাকরণটা পুরোপুরি অকেজো। আসলে আধুনিক যুগে অনুবাদের যে ধারণা আমাদের আছে তার সাথে মধ্যযুগের বাংলার এই অনুবাদের কোনো মিলই নেই। হুম। আমরা আজ নিখুঁত বস্তুনিষ্ঠ রূপান্তরের প্রত্যাশা করি, কিন্তু আজ যে সময়টা নিয়ে আলোচনা হবে সেখানে অনুবাদকেরা কেবল ভাষার খোলসটাই বদলাননি, আস্ত একটা সংস্কৃতিকে নতুন করে নির্মাণ করেছিলেন। আর সেটাই আজকের আলোচনার মূল লক্ষ্য, মধ্যযুগীয় বাংলা সাহিত্যের সেই স্বর্ণযুগকে বিশ্লেষণ করা। মানে শুধু কয়েকজন অনুবাদকের নাম মুখস্থ করা নয়, বরং এটা বোঝা যে কেন সেই সময়ে হঠাৎ করে সংস্কৃত মহাকাব্যগুলো বাংলায় অনুবাদ করার প্রয়োজন হলো। ঠিক, বিশেষ করে কৃত্তিবাস ওঝা এবং কাশিরাম দাসের মতো কিংবদন্তি কবিরা কিভাবে এই বিদেশি ভাষার মহাকাব্যগুলোকে একেবারে বাঙালির প্রাণের গল্পে পরিণত করলেন, তার পেছনের ইতিহাসটাই আজ আমরা উন্মোচন করব। তো শুরুতেই আমার মাথায় যে প্রশ্নটা আসছে, এই অনুবাদ সাহিত্যের জন্ম ঠিক কিভাবে হলো? এর পেছনে সামাজিক প্রেক্ষাপটটা আসলে কি ছিল? এই প্রেক্ষাপটটা বুঝতে গেলে ইতিহাসের পাতা উল্টে আমাদের প্রায় ১২০০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ফিরে যেতে হবে। মানে তুর্কি আক্রমণের সময়টা? একদম ঠিক। বাংলার বুকে তখন নেমে এসেছে তুর্কি আক্রমণ। এই আক্রমণের ফলে বাংলার সমাজ ব্যবস্থা, রাজনীতি আর জনজীবন চরমভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল। রাজানুগ্রহ তো তখন আর ছিল না, তাই না? হ্যাঁ, রাজানুগ্রহ হারিয়ে সাহিত্য চর্চার কাজটাও সে সময় ভীষণভাবে বিঘ্নিত হয়। তবে শুধু রাজনৈতিক পট পরিবর্তনই নয়, সমাজের ভেতরে ততদিনে একটা গভীর ক্ষত তৈরি হয়ে গিয়েছিল। খতব বলতে? মানে বর্ণভেদের শিকার হয়ে সমাজ তখন আড়াআড়িভাবে বিভক্ত। সমাজের উচ্চ বর্ণের সাথে নিম্নবর্ণের বৈষম্য এতটাই প্রকট আকার ধারণ করেছিল যে নিম্নবর্ণের মানুষ অতি দ্রুত ধর্মান্তরিত হওয়ার পথে হাঁটতে শুরু করে। ও আচ্ছা, মানে একদিকে রাজ্যে নতুন শাসকদের আগমন, অন্যদিকে সমাজের ভেতরেই বৈষম্য। ঠিক তাই, নতুন আসা ধর্মীয় দর্শনের সাম্যবাদ তাদের আকৃষ্ট করছিল। হিন্দু সমাজপতিরা তখন প্রমাদ গুনলেন। তারা বুঝতে পারলেন সমাজকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সাধারণ মানুষকে একসুতোয় বাঁধতে হবে। করলেন। তারা চাইলেন পৌরাণিক হিন্দু আদর্শকে লোক সাধারণের মাঝে ছড়িয়ে দিতে, যাতে রাম বা কৃষ্ণের মতো চরিত্রগুলোর গল্প মানুষের কাছে পৌঁছায়। যা তাদের নৈতিক শক্তি যোগাবে আর নিজেদের সংস্কৃতির প্রতি আবার আকৃষ্ট করবে। ঠিক, এই সামাজিক এবং মনস্তাত্ত্বিক প্রয়োজনের তাগিদেই জন্ম নিল অনুবাদ সাহিত্য। এই কৌশলটা শুনলে আজকের দিনের একটা ধারণার কথা বেশ মনে পড়ে যায়। কি রকম? ব্যাপারটা অনেকটা ধরুন এক্সক্লুসিভ কোনো সফটওয়্যারকে ওপেন সোর্স করে দেওয়ার মতো। সংস্কৃত ভাষা তখন কেবল ব্রাহ্মণ আর অভিজাতদের কুক্ষিগত ছিল। হ্যাঁ, সাধারণ মানুষের সেখানে কোনো প্রবেশাধিকার ছিল না। ঠিক, যেন একটা পেওয়াল বা সাবস্ক্রিপশনের পেছনে লুকানো জ্ঞান। তো সমাজ বাঁচাতে এই জ্ঞানকে সাধারণ মানুষের বোধগম্য ভাষায়, মানে বাংলায় অনুবাদ করে বিনামূল্যে উন্মুক্ত করে দেওয়াটাই ছিল একমাত্র উপায়। দারুণ একটা তুলনা দিয়েছেন, ব্যাপারটা ঠিক ওই রকমই ছিল। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কি খটকা? কেবল কয়েকটা মহাকাব্য অনুবাদ করে দিলেই কি একটা বিশাল জনগোষ্ঠীর ধর্মান্তর ঠেকানো বা সামাজিক ভাঙন রোধ করা সম্ভব? খুব যৌক্তিক একটা প্রশ্ন। আসলে শুধুমাত্র আক্ষরিক অনুবাদ করে মানুষের হাতে ধরিয়ে দিলে হয়তো কিছুই হতো না। কেন? কারণ সাধারণ খেটে খাওয়া মানুষ ওই সংস্কৃত শ্লোকের জটিল দর্শন বা আর্য রাজাদের সাম্রাজ্য বিস্তারের গল্পে নিজেদের ঠিক মেলাতে পারত না। এখানেই অনুবাদকরা তাদের সবচেয়ে বড় চালটি চাললেন। মানে তারা একেবারেই আক্ষরিক অনুবাদ করেনি, বরং তারা নিজেদের স্বাধীন কবি কল্পনা দিয়ে এই মহাকাব্যগুলোকে একেবারে বাংলার মাটির মতো করে সাজিয়েছিলেন।
দেবতাকে তারা নামিয়ে আনলেন সাধারণ মানুষের কাতারে। আচ্ছা। আর এই ধারার সবচেয়ে উজ্জ্বল এবং প্রথম দিকে দৃষ্টান্ত হলেন কৃত্তিবাস ওঝা। বাংলা রামায়ণের আদিকবি কৃত্তিবাস ওঝা। আমাদের ঐতিহাসিক উৎসগুলো থেকে তার কাজ সম্পর্কে ঠিক কী ধরনের তথ্য পাওয়া যায়? উৎসগুলো বলছে কৃত্তিবাস ওঝা পঞ্চদশ শতকের একজন কবি ছিলেন। নদিয়া জেলার ফুলিয়া গ্রামে তার বসবাস ছিল। তিনি রামায়ণ অনুবাদের প্রেরণা পেয়েছিলেন তৎকালীন গৌরেশ্বর গণেশের সভায় গিয়ে। মহর্ষি বাল্মীকির সংস্কৃত রামায়ণের এই বঙ্গানুবাদ তিনি পড়লেন অত্যন্ত সহজ সরল ভাষায় এবং পয়ার ত্রিপদী ছন্দে। এর নাম দেওয়া হল রামায়ণ পাঁচালী। দাঁড়ান, এখানে একটা শব্দ ব্যবহার হলো পয়ার ত্রিপদী ছন্দ। এটা ঠিক কি, আর এটা কেন এত গুরুত্বপূর্ণ? পয়ার হল ১৪ মাত্রার একটা ছন্দ। এর একটা অদ্ভুত দুলকি চাল বা নির্দিষ্ট ছন্দবদ্ধ গতি আছে। আচ্ছা। মধ্যযুগে তো আর ছাপাখানা ছিল না যে মানুষ বই কিনে ঘরে বসে পড়বে, তাই না? সাহিত্য তখন ছিল শোনার বিষয়, মানে শ্রুতি নির্ভর। হ্যাঁ, গ্রামের বটতলায় বা জমিদার বাড়ির চণ্ডীমণ্ডপে গায়েনরা সুর করে এই রামায়ণ গাইতেন, আর শত শত মানুষ তা শুনত। পয়ার ত্রিপদী ছন্দ এই সুর করে গাওয়ার জন্য ছিল একদম নিখুঁত। ওহ, বুঝতে পেরেছি। এর ফলে রামায়ণের শ্লোকগুলো মানুষের মুখে মুখে খুব সহজেই ছড়িয়ে পড়তে পেরেছিল। ঠিক তাই। সেটাকে বাংলায় আনলেন সেই মহাকাব্যিক গাম্ভীর্য বা দেবতাদের অতিমানবীয় রূপটা কি বজায় ছিল? একদমই না। আর সেটাই তার সবচেয়ে বড় কৃতিত্ব। কৃত্তিবাসের রামায়ণ মূল সংস্কৃত রামায়ণের থেকে অনেকটাই আলাদা। মহাকাব্যিক গাম্ভীর্যের বদলে এতে বাংলার জনজীবন, সমাজ আর পারিবারিক জীবন কথা প্রধান হয়ে উঠেছে। এটা একটু উদাহরণ দিয়ে বোঝাবেন? ধরুন, বাল্মীকির রামায়ণের রাম হলেন একজন আদর্শ রাজা, একজন অজেয় বীর। সেখানে বীর রস বা বীরত্বের প্রকাশটাই প্রধান। কিন্তু কৃত্তিবাসের রামায়ণের রাম যেন বাংলার এক আবেগপ্রবণ কোমল হৃদয়ের সন্তান। আচ্ছা। সীতা যখন অপহৃতা হন, তখন কৃত্তিবাসের রাম কিন্তু সাধারণ মানুষের মতোই শোকে মাটিতে লুটিয়ে পড়েন, কান্নায় ভেঙে পড়েন। এখানে বীর রসের চেয়ে করুণ রস বা আবেগের প্রাধান্য অনেক বেশি। এটা তো এক ধরনের সাহিত্যিক বিকৃতিও বলা যেতে পারে। তৎকালীন সংস্কৃত পণ্ডিতরা এটা মেনে নিয়েছিলেন। মানে মূল মহাকাব্যের চরিত্রগুলোকে এতটা সাধারণ বানিয়ে দেওয়াটা তো একটা বিশাল ঝুঁকি ছিল। পণ্ডিতরা কি ভাবলেন তার চেয়ে কৃত্তিবাসের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল সাধারণ মানুষ কি ভাবছে। তিনি বুঝতে পেরেছিলেন নদীমাতৃক কৃষিনির্ভর বাংলার মানুষ বিশাল কোনো যুদ্ধের গল্পের চেয়ে পারিবারিক সম্পর্কের টানাপড়েন, আবেগ আর বিরহকে অনেক বেশি আপন করে নিতে পারবে। কথাটা খুব সত্যি। সীতাকে তিনি বর্ণনা করেছেন শাখা সিন্দুর পরা একজন খাঁটি বাঙালি বধূ হিসাবে। সীতার বনবাসের সময়কার কান্না বা রামের মায়ের যে আকুতি, তা যেন বাংলার যে কোনো সাধারণ ঘরের মা বা মেয়ের কান্নার সাথে একাকার হয়ে গিয়েছিল। আমি যদি আধুনিক পরিভাষায় বলি, তিনি আসলে একটি লোকালাইজড অ্যাডাপ্টেশন তৈরি করেছিলেন। একদম তাই। অনেকটা হলিউডের কোনো ব্লকবাস্টার মুভিকে নিয়ে একেবারে গ্রাম বাংলার পারিবারিক ড্রামায় রিমেক করার মতো, যাতে সাধারণ দর্শক পর্দার চরিত্রের মাঝে নিজেদের জীবনের ছায়া দেখতে পায়, তাই না? খুব সুন্দর বলেছেন। এবং এর প্রভাব এতটাই সুদূরপ্রসারী ছিল যে এটি বাঙালির ঘরে ঘরে পূজিত হতে শুরু করে। পরবর্তীকালে মাইকেল মধুসূদন দত্ত তার সম্পর্কে বলতে বাধ্য হয়েছিলেন, কৃত্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার। দারুণ। কৃত্তিবাস রামায়ণকে শুধু অনুবাদ করেননি, তিনি রামায়ণকে বাঙালির রামায়ণ বানিয়েছিলেন। আচ্ছা, রামায়ণের মতো একটা পারিবারিক এবং আবেগঘন গল্পকে বাংলার ছাঁচে ফেলা হয়তো তুলনামূলকভাবে সহজ ছিল, কিন্তু এরপর তো মহাভারতের প্রসঙ্গ আসে। মহাভারত তো আরও অনেক বেশি বিশাল, অনেক বেশি জটিল একটা মহাকাব্য। হ্যাঁ, তা তো বটে। অসংখ্য চরিত্র, রাজনীতি, কূটনীতি, যুদ্ধ আর দর্শনের ছড়াছড়ি সেখানে। এই কঠিন মহাকাব্যটাকে সাধারণ মানুষের উপযোগী করার দায়িত্ব যিনি কাঁধে তুলে নিয়েছিলেন, তিনি হলেন কাশিরাম দাস। কাশিরাম দাসের কাজটা কৃত্তিবাস ওঝার চেয়ে বহুগুণ বেশি চ্যালেঞ্জিং ছিল। উৎস অনুযায়ী ষোড়শ শতাব্দীর শেষে বা সপ্তদশ শতাব্দীর শুরুতে তিনি এই বিশাল মহাকাব্য অনুবাদের কাজে হাত দেন। বর্ধমান জেলার কাটোয়া মহকুমার সিঙ্গি গ্রামে তার জন্ম। কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয় হল তিনি সম্পূর্ণ মহাভারত অনুবাদ করে যেতে পারেননি। তিনি কেবল মহাভারতের আদি, সভা, বন ও বিরাট এই 4টি পর্ব অনুবাদ করেই লোকান্তরিত হন। তাহলে বাকি মহাভারতের কি হলো? সেটা কি অসম্পূর্ণই থেকে গেল? না, অসম্পূর্ণ থাকেনি।
তার বংশের উত্তরাধিকারীরা এবং অন্যান্য অনেক কবি পরে বাকি কাজ শেষ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের কেউই কাশিরামের কবিত্ব শক্তির সমকক্ষ ছিলেন না। মানে কাশিরাম দাসের লেখনীর যে ধার, সেটা অন্যরা ধরতে পারেননি। ঠিক। ফলে কাশিরাম দাসের লেখা প্রথম দিকের অংশটুকুই তার নিজস্ব বর্ণনাগুণে সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছে। আজ অবধি বাঙালি কাশিদাসী মহাভারত বলতে মূলত তার ওই অংশটাকেই বোঝে। এখানে একটা ব্যাপার খাটকা তৈরি করছে আমার মনে। বলুন। উৎসগুলোতে বলা হয়েছে যে কাশিরাম দাসের কাব্যের ভাষা, শব্দপ্রয়োগ আর অলঙ্কার নাকি অনেক বেশি সংস্কৃত ঘেঁষা ছিল। মাঝে মাঝে নাকি সেটাকে একটু কৃত্রিমও মনে হতো। হ্যাঁ, এটা ঠিক। সংস্কৃত ঘেঁষা হয়েই থাকে, তবে এটি সাধারণ মানুষের কাছে এত জনপ্রিয়তা পেল কিভাবে? রামায়ণের ভাষা তো বেশ সহজ ছিল, কিন্তু মহাভারতের ক্ষেত্রে রহস্যটা কি? রহস্যটা মূলত দুটো জায়গায়। প্রথমত, তার ভাষার এক অদ্ভুত জাদুকরী ছন্দ। ভাষা সংস্কৃত ঘেঁষা হলেও তার বর্ণনার মধ্যে একটা অদ্ভুত গতি আর সরসতা ছিল। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, এই যে ছন্দবদ্ধ ভণিতা, এটা শ্রোতাদের চুম্বকের মতো আটকে রাখত। বাহ! আর দ্বিতীয় রহস্যটা কি? দ্বিতীয় রহস্যটা হলো সেই জিনিসটা যাকে আধুনিক যুগে আমরা স্পিন অফ গল্প বলি। স্পিন অফ গল্প? মানে মূল কাহিনীতে নেই এমন কিছু। ঠিক। কাশিরাম দাস কেবল অনুবাদক ছিলেন না, তিনি ছিলেন একজন দুর্দান্ত গল্পকার। তিনি মূল সংস্কৃত মহাভারতে নেই এমন অনেক নতুন উপাখ্যান, লোকগল্প বা রূপকথার মতো কাহিনী নিজের মতো করে বানিয়ে মূল কাহিনীর সাথে জুড়ে দিয়েছিলেন। তাই নাকি? হ্যাঁ, এমনভাবে জুড়ে দিয়েছিলেন যে সাধারণ মানুষের পক্ষে বোঝাই সম্ভব ছিল না কোনটা আসল ব্যাসদেবের লেখা আর কোনটা কাশিরামের কল্পনা। একটা উদাহরণ দেওয়া যেতে পারে কি, কিভাবে তিনি এই নতুন গল্পগুলো মূল কাহিনীর ভেতরে ঢুকিয়ে দিতেন? যেমন ধরুন শ্রীবৎস চিন্তার উপাখ্যান। এটি মূল সংস্কৃত মহাভারতে কিন্তু নেই। বাংলা সমাজে প্রচলিত এই লোকগল্পটিকে কাশিরাম দাস অত্যন্ত নিপুণভাবে বনপর্বের ভেতরে ঢুকিয়ে দেন। আচ্ছা, বনপর্বে কেন? কারণ বনবাসের সময় পাণ্ডবরা যখন কষ্টে আছেন, তখন এই গল্পটি যেন তাদেরই দুঃখ কষ্টের সমান্তরাল একটি রূপক হয়ে ওঠে। সাধারণ মানুষ যখন দেখল যে তাদের নিজেদের পরিচিত লোকগল্পগুলো মহাভারতের মতো পবিত্র গ্রন্থে স্থান পেয়েছে, তখন তারা এই গ্রন্থটিকে নিজেদের সম্পদ বলে মনে করতে শুরু করল। তার মানে তিনি আস্ত মহাভারতের প্লটটাকে হাইজ্যাক করে তাতে নিজস্ব গল্প ঢুকিয়ে দিয়েছিলেন, এবং আশ্চর্যের ব্যাপার হলো কেউ কোনো আপত্তি করেনি। আপত্তি করার জায়গায় তিনি রাখেননি, কারণ তিনি জানতেন তার শ্রোতারা ঠিক কী শুনতে চায়। এটাকে বলা যায় কাশিদাসী মহাভারতের বাঙালিয়ানা। বুঝতে পারছি। ভাষার আবরণটা হয়তো একটু সংস্কৃতের মতো, কিন্তু গল্পের আত্মাটা ছিল পুরোপুরি খাঁটি বাঙালির। যুধিষ্ঠির, ভীম, অর্জুন এরা সবাই যেন বাংলার কোনো এক একান্নবর্তী পরিবারের ভাইদের মতোই আচরণ করত। এই যে কৃত্তিবাস ওঝা এবং কাশিরাম দাসের কাজ নিয়ে এতক্ষণ আলোচনা হলো, এখান থেকে কিন্তু অনুবাদের একটা সম্পূর্ণ ভিন্ন দর্শন পরিষ্কার হয়ে উঠছে। এই কাজগুলো প্রমাণ করে যে মধ্যযুগের এই মহাকাব্যগুলো কোনোটি সাধারণ বঙ্গানুবাদ ছিল না। একদমই না। সাহিত্যের ইতিহাসে এই কাজগুলোকে বলা হয় ভাবানুবাদ। আক্ষরিক অনুবাদে যেখানে শব্দের প্রতি বিশ্বস্ততা থাকে, ভাবানুবাদে সেখানে জোর দেওয়া হয় মূল ভাবের উপর। আচ্ছা। এই কবিরা মূল কাব্যের নির্যাস বা ভাবটাকে ঠিক রেখেছিলেন, কিন্তু তাতে নিজেদের স্বাধীন কবি কল্পনার এমন এক স্পর্শ দিয়েছিলেন যা একে সম্পূর্ণ নতুন একটি সাহিত্যকর্মে পরিণত করেছিল। তার মানে ব্যাপারটা হলো একজন দক্ষ শেফের মতো, মানে বরং যিনি বিদেশি কোনো বিখ্যাত রেসিপি নিচ্ছেন ঠিকই, কিন্তু রান্নাটা করছেন একেবারে দেশি লোকাল মশলা দিয়ে। বিদেশি রান্নার পদ্ধতি হয়তো ঠিক আছে, কিন্তু তাতে যখন বাংলার সর্ষে আর কাঁচা লঙ্কা পড়ছে, তখন স্বাদটা পুরোপুরি খাঁটি বাঙালি হয়ে যাচ্ছে। চমৎকার। আর এই দেশি মশলাগুলোই হল বাংলার সমাজ, পরিবেশ, পারিবারিক মূল্যবোধ এবং মানব মনস্তত্ত্ব। তারা অত্যন্ত নিখুঁতভাবে এই উপাদানগুলোর মিশ্রণ ঘটিয়েছিলেন। তারা যখন অনুবাদ করছিলেন, তখন তারা কেবল সংস্কৃত শ্লোকগুলোকে বাংলায় রূপান্তরিত করছিলেন না, তারা আসলে পঞ্চদশ বা ষোড়শ শতকের বাংলার গ্রামীণ জীবন, মানুষের আশা আকাঙ্ক্ষা, আনন্দ বেদনা সব কিছুকেই সেই মহাকাব্যের আধারে ঢেলে সাজাচ্ছিলেন। যার ফলে এই অনুবাদগুলো যেন বাংলার নিজস্ব মৌলিক সাহিত্যে পরিণত হয়েছিল।
সাধারণ মানুষ এগুলোকে আর উত্তরের কোনো প্রাচীন আর্য সমাজের সাহিত্য বলে মনে করত না, তাই তো? একদম তাই। এর ফলাফলটা হয়েছিল অভাবনীয়। সেই যে শুরুর দিকে আমরা আলোচনা করলাম, ওই সামাজিক ক্রাইসিস আর ধর্মান্তরকরণের কথা। হ্যাঁ, সেই সমাজের ভাঙন রোধ করতে এই সাহিত্যগুলো এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। যখন নিচুতলার প্রান্তিক মানুষ দেখল যে রামায়ণ মহাভারতের মতো পবিত্র গ্রন্থগুলো তাদের নিজেদের ভাষায়, তাদের নিজেদের হাসিকান্নার মতো করে বলা হচ্ছে, তখন তারা আবার নিজেদের সংস্কৃতির প্রতি এক তীব্র একাত্মতা অনুভব করতে শুরু করল। সমাজপতিরা যে উদ্দেশ্য নিয়ে এই অনুবাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন তা সফল হয়েছিল। ঠিক তাই। তাহলে আজকের এই পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? তুর্কি আক্রমণের ফলে সৃষ্ট সামাজিক বিপর্যয় এবং টিকে থাকার এক মরিয়া লড়াই কিভাবে বাংলা সাহিত্যে অনুবাদের এক বিশাল জোয়ার নিয়ে এসেছিল তা আজ আমাদের কাছে পরিষ্কার। আর সেই জোয়ারে কৃত্তিবাস ওঝা এবং কাশিরাম দাসের মতো প্রতিভাবানরা শুধুমাত্র অনুবাদকের ভূমিকার আটকে থাকেননি, তারা রামায়ণ ও মহাভারতকে বাঙালি সমাজ, সংস্কৃতি এবং পারিবারিক মূল্যবোধের আধারে নতুন করে সাজিয়েছিলেন, যা সেকালের বিভক্ত সমাজকে এক সুতোয় বাড়তে সাহায্য করেছিল। হ্যাঁ, এই ইতিহাস আমাদের একটা বিশাল শিক্ষা দেয়। এটা শুধু সাহিত্যের ইতিহাস নয়, এটা যোগাযোগের বা কমিউনিকেশনের একটা মাস্টার ক্লাস বলা যেতে পারে। একদম। কোনো বড় আইডিয়া, জটিল দর্শন বা উচ্চাঙ্গের জ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হলে তাদের নিজেদের ভাষায়, নিজেদের সংস্কৃতির মোড়কে এবং তাদের মনস্তত্ত্ব বুঝে সেটাকে উপস্থাপন করতে হয়। মানুষের মনে পৌঁছাতে চাইলে তাদের জীবনের প্রেক্ষাপটেই কথা বলতে হবে। আজ ইতিহাস, সমাজ এবং সাহিত্যের এক অসাধারণ মেলবন্ধন দেখা গেল। মহাকাব্য কিভাবে একটি জাতির আত্মপরিচয় টিকিয়ে রাখতে পারে তার চমৎকার একটি দলিলই অনুবাদ সাহিত্যগুলো। সবশেষে আমি একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। পঞ্চদশ বা ১৬ শতকের নদীমাতৃক ও কৃষিনির্ভর বাঙালি মনস্তত্ত্ব বুঝতে পেরে সেই যুগের কবিরা রামায়ণ মহাভারতের ভাবানুবাদ করেছিলেন, যেখানে বীরত্বের চেয়ে পারিবারিক আবেগ বড় হয়ে উঠেছিল। কিন্তু আজ যদি এই ২১ শতকের আধুনিক, ডিজিটাল, কর্পোরেট ও প্রযুক্তি নির্ভর সমাজে দাঁড়িয়ে কেউ এই মহাকাব্যগুলোর নতুন করে ভাবানুবাদ করতে চান, তবে তার পটভূমি কেমন হবে? ও, দারুণ একটা প্রশ্ন। সেখানে কি আমাদের আজকের দিনের সামাজিক উদ্বেগ, সোশ্যাল মিডিয়ার প্রভাব বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ কোনো নতুন আখ্যান হয়ে উঠে আসবে? ভেবে দেখার মতো একটা বিষয়। আজ তাহলে এখানেই শেষ করছি।